ক্ষমতার পরিবর্তন হলেও উন্নয়ন ও গবেষণা কাজ যেন বন্ধ না হয় সেই ব্যবস্থাই করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। চাঁদপুরে এবছর নতুন ৩১টি প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু। শিক্ষার সুযোগ পাচ্ছে শতাধিক গ্রামের কয়েক হাজার শিশু। বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। দুর্গন্ধ থেকে মুক্তি পেতে বর্জ্য সংরক্ষণে করা হচ্ছে 4টি বিশেষ ভবন। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১২,০০০ নারী আক্রান্ত হচ্ছেন জরায়ু মুখ ক্যান্সারে, মারা যান ৬,৫০০। অসচেতনতায় বাড়ছে রোগের ভয়াবহতা। এবং দক্ষিণ এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিয়ে 50 মিটার ফ্রি পিস্তলে সোনা জয় করলেন শাকিল আহমেদ। দেশের হয়ে এটি চতুর্থ স্বর্ণ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সৌমিত্র শুভ্র। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গবেষণা কাজ যেন বন্ধ না হয়, এজন্য আলাদা একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2001 সালের ক্ষমতা পরিবর্তনের অভিজ্ঞতা থেকে দেখা গেছে সেই সময়কার অনেক ভালো কাজ বন্ধ করে দিয়েছিল পরবর্তী সরকার। পৃথিবীতে মানুষ বাড়ছে, সম্পদ কমছে, পরিবর্তন ঘটছে জলবায়ুর। অতিরিক্ত মানুষের জন্য চাই অতিরিক্ত খাদ্য। পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে পৃথিবীকে বাসযোগ্য রাখাও এখন বড় চ্যালেঞ্জ। এ সব কিছুর জন্যই প্রয়োজন গবেষণার। আর বাংলাদেশের মতো উন্নয়নের পথে হাঁটতে থাকা দেশগুলোর জন্য প্রয়োজন দক্ষ প্রযুক্তিবিদ, যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী এবং গবেষক। এমন তাগিদ থেকেই বাংলাদেশে ব্যয় বাড়ানো হয়েছে গবেষণায়। গবেষকদের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তাদের হতে হবে নৈতিক চেতনাবোধ সম্পন্ন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যখন সকলে বিদেশে যে গবেষণা করছে, ঠিক 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতা এসে সেগুলি বন্ধ করে দেয়। আমি আশা করি ভবিষ্যতে আর তা হবে না। সেই জন্য আজকে বঙ্গবন্ধু ফেলোশিপ যেটা আমরা দিচ্ছি, এটা আমরা একটা ট্রাস্ট করে দেবো। এখন আমি অনেক সতর্ক, কারণ আমার অভিজ্ঞতা আছে যে ভালো কাজ করে গেলেও যদি সরকার পরিবর্তন আর সেই সরকার যদি তাদের যদি দেশপ্রেম না থাকে, দেশের মানুষের প্রতি যদি তাদের কোনো দায়িত্ববোধ না থাকে, তারা যে কোনো সময় যে কিছু বন্ধ করে দিতে পারে। শেখ হাসিনা বলেন, দেশপ্রেম থাকলে অনেক অসাধ্যই সাধন করা সম্ভব। তিনি বলেন, দেশপ্রেমের শক্তিতেই মোকাবেলা করা সম্ভব হয়েছে পদ্মা সেতু নিয়ে দেশি বিদেশি সব ধরনের ষড়যন্ত্র। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা টার্নিং পয়েন্ট। আগে যারা বাংলাদেশকে তুচ্ছ চাচ্ছিল করতো আর মনে করতো বাংলাদেশ খালি ভিক্ষা চেয়ে চলবে, এখন তারা দেখেছেন না, বাংলাদেশ তা নয়। 2021 সালের আগে আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হব। আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করেছি আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের জন্য, যেন তারা অন্তত আমাদের মতো কষ্ট ভোগ করতে না হয়, তারা যেন একটা সুন্দর জীবন পায়। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় 2010 সাল থেকে এ পর্যন্ত 2 শতাধিক গবেষককে প্রায় 86 কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ফেলোশিপের আওতায়। আর গবেষণা অনুদান এবং ফেলোশিপ হিসেবে 100 কোটি টাকারও বেশি ব্যয় করেছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার 16 জন বিশিষ্ট নাগরিক 21 পদক পেলেন। দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 2016 সালের 21 পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক, ভাষা আন্দোলনে অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক, ডাক্তার সাইদ হায়দার ও ডক্টর জসিমউদ্দিন আহমেদ এবং সৈয়দ গোলাম কিবরিয়া মরণোত্তর। সাংবাদিকতায় তোয়াব খান, শিল্পকলায় অভিনেত্রী জাহানার আহমেদ, শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সঙ্গীত শিল্পী শাহিন সামাদ, নৃত্যশিল্পী আমানুল হক এবং চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন মরণোত্তর। এছাড়া গবেষণায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ এবং মংসেন চিং মংসিনকে ভাষা এবং সাহিত্যে জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক হায়াত মাহমুদ এবং হাবিবুল্লাহ সিরাজিকে এ পদক দেয়া হবে। আগামী 20 ফেব্রুয়ারি পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক তুলে দেবেন। দেখছেন বাংলার সময়। স্মার্টফোন নেটওয়ার্ক। বাংলাদেশে প্রতি 5 জন ক্যান্সার রোগীর একজন জরায়ু মুখের ক্যান্সারে ভুগছেন। প্রতি বছর প্রায় 12,000 নারী নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন প্রায় 6,500।
অসচেতনতা এবং রোগের বিষয়ে অহেতুক লজ্জার কারণেই এই রোগের ভয়াবহতা বাড়ছে বলে মত চিকিৎসকদের। ঈশা জাহানের রিপোর্ট। রোগটা ক্যান্সার, তারপরও একটু সচেতন হলেই এটা প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সারকে জয় করে সুস্থ হওয়া কাজী রোজি বারবারই জোর দিচ্ছিলেন সচেতনতার উপর। আজকে 23 বছর ধরে সেই ক্যান্সার নিয়ে সার্ভাইভাল হয়ে আমি বেঁচে আছি। পারিবারিক সচেতনতা একটা বিরাট ব্যাপার, পারিবারিক সহযোগিতা আর একটা ব্যাপার, পারিবারিকভাবে নিজেকে তুলে ধরতে পারাটা আর একটা ব্যাপার। আমি যদি না বলি আমার পরিবার কি করে আমাকে সাহায্য করবে? আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার IARC পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে প্রতি বছর প্রায় 5.5 লাখ নারী এই ক্যান্সারে আক্রান্ত হয়, মারা যায় 2.5 লাখেরও বেশি। এর মধ্যে উন্নত বিশ্ব ও স্বল্পোন্নত দেশে এই রোগে আক্রান্ত ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো। IARC হিসেব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে নতুন করে প্রায় 12,000 নারী এই রোগে আক্রান্ত হয় এবং মারা যায় প্রায় 6,500 নারী। রোগীরা বুঝতে পারে না, কারণ প্রাথমিক অবস্থায় ক্যান্সারের কোনো উপসর্গ থাকে না। সাধারণত 35 থেকে 55-60 বছরের মহিলাদের বেশি হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। এই জন্য আমরা যদি পরীক্ষাটি 30 বছর থেকে করতে থাকি তাহলে কিন্তু ক্যান্সার হয়ে যাওয়ার আগে আমরা এগুলা প্রতিরোধ করে ফেলতে পারবো। একেবারেই প্রাথমিক কিছু ব্যবস্থা নিলে জরায়ু মুখের ক্যান্সার শুরুতেই প্রতিরোধ সম্ভব বলে জানালেন চিকিৎসক। বাল্যবিবাহ, অল্প বয়সে বাচ্চার মা হওয়া, অনেক সন্তান জন্ম দেওয়া, ঘন ঘন সন্তান হওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামের একটা ভাইরাসের ইনফেকশন, যেটা বারবার হলে জরায়ু মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। মহিলারা তো তারা তো সংকোচে, লজ্জায় তারা বলে না। আমাদের প্রত্যেকের বাড়ির মহিলা সদস্যদের এই বিষয়টা দেখতে হবে। বাংলাদেশে প্রতি বছর জানুয়ারি মাসকে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। শেরপুরে চিতাবাঘের আক্রমণে শ্রীবর্দী পৌর মেয়র গুরুতর আহত, বাঘটিকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। নেত্রকোনায় স্টুডিও ব্যবসার আড়ালে কিশোরীদের অশ্লীল ভিডিও চিত্র ধারণের অভিযোগ উঠেছে বিজিবির চাকরিচ্যুত এক নায়কের বিরুদ্ধে। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও ইন্টারনেট ও মোবাইলে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এ অবস্থায় অভিযুক্ত স্টুডিও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নেত্রকোনা থেকে আলপনা বেগমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুর্নীতির দায়ে 2009 সালে চাকরিচ্যুত হন বিজিবি নায়ক নেত্রকোনার সদর উপজেলার ফচিকা গ্রামের আমিনুল ইসলাম মাসুম। এরপর স্থানীয় বাজারে নীলা ডিজিটাল মডেলিং স্টুডিও নামে শুরু করেন স্টুডিও ব্যবসা। কিন্তু দীর্ঘদিন ধরে এই স্টুডিওতে ছবি তুলতে আসা কিশোরীদের নানা প্রলোভন দেখিয়ে আপত্তিকর ছবি তোলেন আমিনুল। পরে গোপন ক্যামেরায় ধারণকৃত এসব ভিডিও চিত্র অর্থের বিনিময়ে বাজারে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানির পর মঙ্গলবার দুপুরে স্টুডিওটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। মেয়েরা তার কাছে আসলে তারপর মেয়েদেরকে সে নষ্ট করতেছে। ছবিগুলা তার কম্পিউটারের মধ্যে আমরা পাই গেছি। এদিকে অভিযুক্ত আমিনুলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইচ্ছার বিরুদ্ধে এরকম মেয়েদেরকে অসামাজিক কার্যকলাপে সে লিপ্ত করছে এবং এটি সে ভিডিও চিত্র সে নিজেই ধারণ করে রাখছে। এখন পর্যন্ত কোনো পুলিশের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। আসামি দ্রুত যেন অ্যারেস্ট হয় সেই প্রত্যাশা আমি করি। আমরা দাবি জানাইতেছি যে এটা দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি যেন সে পায়। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তার কম্পিউটারটা সিজ করা হয়েছে, আমরা এটা যাচাই করে দেখছি। যদি ওইরকম কোনো নেকেট কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আমিনুল। সময় সংবাদ, নেত্রকোনা। অবশেষে ময়লা আবর্জনার দুর্গন্ধ থেকে মুক্তি পেতে যাচ্ছে সিলেটের মানুষ। নগরীর বাসাবাড়ির প্রতিদিনের বর্জ্যকে এখন আর খোলা জায়গায় না রেখে সংরক্ষণ করা হবে 4 দেয়ালের আবদ্ধ অত্যাধুনিক ভবনে। এজন্য নগর পরিবেশ স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে 4টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। পরিবেশ বান্ধব এই স্টেশনগুলো নির্মাণে 3,80,00,000 টাকা ব্যয় করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। রাস্তার পাশে এমন ময়লা আবর্জনার স্তূপ নগরবাসীর চিরচেনা। দুর্গন্ধের কারণে এর পাশ দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা দুষ্কর। বাধ্য হয়ে পথচারীরা টিস্যু কিংবা কাপড় দিয়ে নাক ঢেকে কোনো মতে পার হয় ডাস্টবিন এলাকাগুলো। এত দুর্গন্ধ খাওয়ার মতো, শহর এত সুন্দর শহর, একটা মডেল টাউন হয়ে যে এলাকা দুর্গন্ধ থাকে,
চলাফেরা করা যায় না। আমাদের তো সবসময় আসা যাওয়া করতে সমস্যা ফেস করতে হয়, এই জন্য যে ময়লা আবর্জনা আর শীত সময় নানান শ্বাসকষ্ট হয়। মাঝে মাঝে বাধা গাড়ি এসে এগুলো সাফ করেও দেয় না, মানুষ এখানে রাস্তায় মাঝে মাঝে ময়লা ফালিয়ে চলে যান। এ অবস্থা থেকে নাগরিকদের মুক্তি দিতে নগরীর রিকাবি বাজার, টিলাগড় ও শাহিদগাহ এলাকায় নির্মাণ করা হয়েছে 3টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। আরেকটি তৈরি হচ্ছে বাগবাড়িতে। পরিবেশ উন্নয়ন করার স্বার্থেই এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যে 3টা মোটামুটি সম্পন্ন হওয়ার পথে এবং ব্যান্ডলিপটা তারা নিয়ে আসছে, পরীক্ষামূলকভাবে তারা এটা করতেছে। যখন পরীক্ষার পরে মানে এটা কাজ করবে তখন এটা চালু হবে। পরিবেশ বান্ধব এই স্টেশনগুলো চালু হলে বাইরে যেমন দুর্গন্ধ ছড়াবে না, তেমনি বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলে জানান সিটি কর্পোরেশনের শীর্ষ এই কর্মকর্তা। প্রাইমারি বর্জ্যটা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে যাবে এবং সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে ওটি আমাদের মূল ডাম্পিং গ্রাউন্ডে যাবে। সেক্ষেত্রে পরিবেশের যে সুরক্ষাটা হবে এবং বর্জ্যটা যে দুর্গন্ধ চতুর্দিকে ছড়াবে না, যত বর্জ্য ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না এবং মানুষ ভালোভাবে চলাচল করতে পারবে। 26.5 বর্গ কিলোমিটার আয়তনের এ নগরে প্রায় 8 লাখ মানুষের বাস। এখানে প্রতিদিন বর্জ্য ফেলা হয় 200 থেকে 250 মেট্রিক টন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা রহস্য উদ্ঘাটনে র্যাব কাজ করছে এবং দ্রুত দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে জয়পুরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় অংশ নিয়ে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, পুলিশ বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার। সাগররুনির তদন্ত ভার এখন র্যাবের কাছে আছে। নির্মম হত্যাকাণ্ডটা দেখে আমি নিজে স্থির ছিলাম না। তার হত্যাকাণ্ডের বিচার হবে না, আইডেন্টিফাই হবে না, এটা আমার কাছে অত্যন্ত পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তা আমি মনে করি যে কোনো সময় হয়তো আমরা উদ্ঘাটন করতে পারবো যে কিভাবে, কেন হত্যাকাণ্ড কাকে দ্বারা হয়েছিল, কেন পিছনে কি ছিল, এগুলো সবই আমরা জানতে পারবো। শেরপুরে চিতাবাঘের আক্রমণে জখম হওয়া শ্রীবর্দী পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু সাইদের অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসী জানান, সকাল 10টার দিকে সীমান্তবর্তী গারো পাহাড় থেকে একটি চিতাবাঘ পৌরসভার জালকাটা এলাকার একটি সেচ পাম্পে আশ্রয় নেয়। খবর পেয়ে পৌরসভার মেয়র আবু সাইদ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বাঘটিকে তাড়াতে যান। এ সময় বাঘটি মেয়রের মাথা ও কান কামড়ে দেয়, এতে মারাত্মক জখম হন তিনি। প্রথমে তাকে উদ্ধার করে শ্রীবর্দী স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনার পর বাঘটিকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশকে মিনি পাকিস্তান করার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। দুপুরে টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়া এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। পাকিস্তান যে ভাষায় কথা বলেছে তিনি সে একই ভাষায় কথা বলেছেন। মুক্তিযুদ্ধকে তারা মেনে নিতে পারে নাই, কাজেই আজও তারা এটাকে মিনি পাকিস্তান বানানোর জন্য, পাকিস্তানের আদলে যে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য, জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য তাদের যে চিন্তা, সেই চিন্তার আলোকেই তিনি এই অসত্য কথা বলে যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনে পরাজিত হলে বা কোনো দল নির্বাচনে অংশ না নিলেই সরকার অবৈধ, এই কথা বলার দিন শেষ। দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। নির্বাচনে পরাজিত হলে অথবা বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে সরকার অবৈধ বা অনৈতিক, এইটা বলার দিন শেষ। 16 কোটি মানুষের দেশে 2-1 জন অপরাধ করে, অন্যায় করে, সেরকম প্রশাসনের কর্মচারীদের ভিতরেও 2-1 জন অন্যায় করে, অপরাধ করে। এটা কোনো সামগ্রিক চিত্র না, এটা বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুলিশ প্রশাসনকে অথবা আমাদের জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কোনো মূল্যায়ন করা উচিত নাই। বাংলা সময় আরো থাকছে। খাগড়াছড়িতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত 2, আহত আরো অন্তত 17 জন।
RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। অস্ট্রেলিয়া থেকে সিটি গ্রুপের আমদানি করা গমের মান যাচাই এবং এর খালাস কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার গ্রেগ উইলকক। সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়ায় পৌঁছান তিনি। এ সময় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নর্থ সামিট নামে জাহাজে থাকা গমের মান যাচাই শেষে এর খালাস প্রক্রিয়া ঘুরে দেখেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার গ্রেগ উইলকক। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে 52,500 মেট্রিক টন গম আমদানি করেছে দেশের অন্যতম এ শিল্প প্রতিষ্ঠানটি। একটা এপিডব্লিউ হুইট কুতুবদিয়াতে আসছে ভেসেল, মাদার ভেসেল, এটাকে ভিজিট করার জন্য আসছে। কি দেখবেন স্যার বিষয়টা? হুইট কোয়ালিটি এবং ওনাদের দেশের প্রোডাক্ট বাংলাদেশে আসছে এটা দেখার জন্য। চট্টগ্রাম বন্দরের সঙ্গে থাইল্যান্ডের র্যানাং বন্দর পর্যন্ত নতুন বাণিজ্যিক নৌরুট স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে থাই কর্তৃপক্ষ। সকালে চট্টগ্রাম বন্দর ভবনে দুই বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে তারা এই আগ্রহ প্রকাশ করেন। বেলা 11টায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডোর জুলফিকার আজিজ। আর থাইল্যান্ডের পক্ষে ছিলেন র্যানাং প্রদেশের গভর্নর তানাই ভিপাস থাপাচ। এ সময় বন্দরে বিদ্যমান সুযোগ সুবিধা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৈঠকে জানানো হয়, বর্তমানে এই দুই বন্দরের পণ্যবাহী জাহাজ সিঙ্গাপুর হয়ে গন্তব্যে পৌঁছাতে কমপক্ষে 12 দিন লেগে যায়, কিন্তু এই নতুন রুট স্থাপন হলে এতে সময় লাগবে মাত্র 3 দিন। আপাতত দৃষ্টিতে দেখা যায় যে থাইল্যান্ড থেকে প্রচুর জিনিস বাংলাদেশে আসছে, কিন্তু বাংলাদেশ থেকে অনেক জিনিস থাইল্যান্ডে যাওয়ার মতো আসছে। যেমন হচ্ছে অনেক জিনিসই এখানে সেমি ফিনিশ অবস্থায় থাকার পরে ওটাকে যদি আমরা ওদের দেশে ইম্পোর্ট করে ওদের দেশে মার্কেটের মতো করে যদি ওটাকে ফিনিশ করে ওরা যদি ওখানে ওটা সেল করে, তাহলে হচ্ছে প্রচুর একটা বিজনেস গ্যাপ আসছে। বর্তমানে যেটুকু ট্রেড গ্যাপ আসছে সেই ট্রেড গ্যাপ অনেক কমে যাবে তখন। চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জয়ধ্বনি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিকেলে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা এম এ লতিফের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান। গত 30 জানুয়ারি চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতির অভিযোগ ওঠে। খাগড়াছড়িতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও 17 জন। দুপুরে গুইমারা উপজেলার বাইল্লাছড়ি এলাকায় দুর্ঘটনা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফেনী থেকে খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সংঘর্ষ হয়। এতে আহত 19 জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় বাস চালক সিরাজুল ও তার সহযোগী কবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া আহত 2 জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে সহকারী প্রক্টর সহ 5 জন আহত হয়েছেন। এতে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রক্টর জানান, দুপুর 12:30টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শাহেদের কর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদক অলিউল্লাহর কর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও লাঠি সোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহ উভয় পক্ষের 5 জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে আমরা যেটা পরে দেখেছি, তুচ্ছ কোনো ঘটনা নিয়েই আসলে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আমরা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এখন বিষয়টি পুরো নিয়ন্ত্রণে এবং এই মুহূর্তে কোনো ঝামেলা নেই। তবে আমরা চুয়াডাঙ্গায় ক্যাথলিক গির্জায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত 3 দিনে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে দামুরহুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মিরাজুল ইসলাম মীরা নামে একজনকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশি শার্টার গান ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত শনিবার রাতে কার্পাসডাঙ্গা ক্যাথলিক গির্জায় ডাকাতির ঘটনায় পরের দিন দামুরহুদা থানায় মামলা করেন গির্জার নৈশ প্রহরী। নাটোরে সিরিজ বোমা হামলা মামলার পরবর্তী শুনানি আগামী 7 মার্চ ধার্য করেছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এই আদেশ দেন। অভিযুক্ত জেএমবির 7 সদস্যের উপস্থিতিতে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি পক্ষের আইনজীবীরা।
2005 সালের 17 আগস্ট নাটোরের আদালত চত্বর সহ শহরের গুরুত্বপূর্ণ 6টি স্থানে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা। ঘটনার দিন দুপুরে 10 জনকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা করে পুলিশ। বরিশাল সরকারি শিশু পরিবারের এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উপতত্ত্বাবধায়ক হিমায়েত উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া নগরীর আরও 2টি সরকারি শিশু পরিবারে শিশুদের সুরক্ষায় ও নিবিড় তত্ত্বাবধানের জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত 6 ফেব্রুয়ারি নিজ কক্ষ থেকে সরকারি শিশু পরিবারের 2য় শ্রেণীর ছাত্র মশিউর রহমান ইউসুফের লাশ উদ্ধার করা হয়। তবে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি তদন্ত কমিটি। ডিজি মহোদয়ের নির্দেশক্রমে সাবেক উপদপ্তর হিমায়েত উদ্দিনের প্রত্যাহার করা হয়েছে এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরেই ডিজি মহোদয়ের নির্দেশক্রমে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে এবং আমি কমিটির একজন সদস্য। কমিটি ইতিমধ্যে কার্যক্রম সরজমিনে শুরু করেছে। আমরা এখনো ময়নাতদন্ত রিপোর্ট পাইনি। বগুড়ায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটগুলোতে চলছে সার্টিফিকেট বাণিজ্য। মানহীন শিক্ষা ও ব্যবহারিক জ্ঞান না থাকায় কর্মজীবনে দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে টেকনোলজিস্টদের চাহিদা পূরণের লক্ষ্যে 1996 সালে বেসরকারি পর্যায়ে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর গত 20 বছরে বগুড়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হওয়া এসব প্রতিষ্ঠানে প্রতি বছর ভর্তি হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী, কিন্তু ভর্তির যোগ্যতার তেমন মানদণ্ড না থাকায় শুধুমাত্র সনদ পাবার আশায় ভর্তি হচ্ছেন অনেক শিক্ষার্থী। সে সুযোগে ইনস্টিটিউটের মালিকরাও হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। আর্টস থেকে 2012 সালে পাশ করছি এসএসসি। তো আমি আইএমটিপি প্রতিষ্ঠানে 2012 সালে ভর্তি হয়েছি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আত্মভুক্ত করি আর স্টেট মেডিকেল আমাদের হিংসার চোখে দেখে, আর যেহেতু বোর্ড আলাদা সেক্ষেত্রে মান আলাদা হয়। এদিকে ইনস্টিটিউটগুলোতে অভিজ্ঞ শিক্ষক না থাকায় শিক্ষার মান ও ব্যবহারিক জ্ঞান চর্চা নিয়ে প্রশ্ন সরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকদের। আমরা যেমন ইন্টারভিউ করে বের হয়ে কোনো কাজ করতে যায়, কিন্তু ওরা ওই রকম কোনো ইয়ে নেই, সার্টিফিকেট নিয়ে যায় আর কাজ করতে শুরু করে দেয়। ভুলভাল ডায়াগনোসিস করতেছে আর যেটার খেসারত আমাদের উপর এসে যাচ্ছে। কারিগরি শিক্ষায় যারা মেডিকেল টেকনোলজি শিক্ষা লাভ করতেছে তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই, তাদের শুরুতেই ভুল, এবং এই ভুলের কারণে যারা ডায়াগনোসিস করবে সেই ডায়াগনোসিস সময় ভুল থেকে যাবে। জেলার সিভিল সার্জন বলছেন শিক্ষার মান উন্নয়নে এসব ইনস্টিটিউটগুলোকে মনিটরিং করতে হবে। যেহেতু স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অধীনে ন্যস্ত নয়, সেই জন্য ওই মেডিকেল সায়েন্সে যাদের কারিগরি জ্ঞান পর্যাপ্ত নয় এই সমস্ত শিক্ষকদেরকে মাধ্যমে তাদেরকে পাঠদান প্রক্রিয়া সম্পন্ন করার কারণে তাদের ওই দিকটাতে অনেক ঘাটতি থেকে যায়। বগুড়ায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 28টি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে 10টি ও সরকারিভাবে একটি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। সময় সংবাদ, বগুড়া। চাঁদপুরের শতাধিক গ্রামে শিশুদের জন্য ছিল না কোনো প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল হাজার হাজার শিশু। তবে গত 2 বছরে বেশ কিছু গ্রামে নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। চলতি বছর 31টি বিদ্যালয়ে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রামে নতুন বিদ্যালয় হয়েছে, তাই দল বেঁধে ছুটে আসছে শিশুরা। জাতীয় সঙ্গীত, তারপর শরীর চর্চা দিয়ে শুরু হয় শিশুদের পাঠদানের সূচনা। এরপর শ্রেণীকক্ষে চলে পাঠ্য বইয়ের সঙ্গে তাদের মিতালি। চাঁদপুরের মতলব দক্ষিণের পশ্চিম পিংড়া কিংবা সদর উপজেলার আনন্দবাজার এমন আরও 29টি গ্রামে এই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষাবর্ষ। আনন্দের সীমা নেই শিক্ষার্থী ও গ্রামবাসীর। গ্রামে আগে স্কুল ছিল না, কষ্ট করে হেঁটে দূরে যেয়ে পড়তাম। তারপরে আমাদের গ্রামে স্কুল করছিল আর আমাদের জন্য ভালো হয়েছিল। আমাদের এখানে স্কুল ছিল না বহুদিন যাবত, এখন নতুন স্কুল হওয়াতে আমাদের ছেলেমেয়ের জন্য বহুত আনন্দিত। চাঁদপুর জেলায় 31টি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তবে নতুন বিদ্যালয়ে শিক্ষকদের কোনো পদ সৃষ্টি না হওয়ায় অন্য বিদ্যালয় থেকে এনে সংযুক্তির মাধ্যমে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক দূরে স্কুল ওরা যেতে পারছিল না, সেজন্য আমাদেরকে এখানকার কোমলমতি শিশুদেরকে ভালোভাবে কিছু অক্ষর জ্ঞান ভালোভাবে যাতে আমরা দিতে পারি, সেজন্য আমাদেরকে এখানে ডেপুটেশনে পাঠানো হয়েছে। আমাদের এখানে টিচার কম থাকার কারণে আমাদের পাঠদান খুব কষ্টকর হচ্ছে।
এখানে যদি টিচার বেশি দেওয়া হয় তাহলে আমাদের শিক্ষার মান আরেকটু বাড়বে। তবে সংকট দূর করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই কর্মকর্তা। পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে ডেপুটেশনের মাধ্যমে বিদ্যালয়গুলি চালাচ্ছি। অচিরেই বিদ্যালয়গুলিতে পদ সৃষ্টি করা হবে। পদ সৃষ্টি করা হলে সেখানে আমরা পদায়ন করে বিদ্যালয়গুলি পরিচালনা করব। চাঁদপুরের ৮টি উপজেলায় গ্রামের সংখ্যা মোট ১,২৩৬টি আর বিদ্যালয়ের সংখ্যা ১১৩৭টি। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ৩ লাখ শিশু। সময় সংবাদ, চাঁদপুর। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে আগামী ৫ বছরে শিক্ষকদের বেতন ন্যূনতম ১ লাখ টাকা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। নতুন যে বেতন কাঠামো করেছেন তাতে সকলের বেতনই দ্বিগুণ হয়েছে। সুতরাং আমাদের এই দিক থেকে কিছুটা হলেও আমরা অগ্রসর হতে পেরেছি। যদি দেশ এই ধারায় চলে, যদি শেখ হাসিনার নেতৃত্বে আরো ৫ বছর আমরা উন্নয়ন সাধন করতে পারি, আমি তো মনে করি আবার দ্বিগুণের চেয়ে বেতন বাড়বে। ১ লক্ষ টাকার কম কোন শিক্ষকের বেতন থাকবে না। সাতক্ষীরায় শিক্ষাই প্রথম, বাল্যবিবাহকে লাল কার্ড শীর্ষক সমাবেশ হয়েছে। দুপুরে সদর উপজেলার ঝাউডং হাই স্কুল মাঠে এই সমাবেশ করা হয়। এতে বাল্যবিবাহ বিরোধী বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী। এ সময় স্থানীয় সংসদ সদস্য মীর মোস্তফা আহমেদ রবি, স্কুল কলেজের শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে দল গঠন করা হয়েছে। এ দলের সদস্যরাই বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের নিয়মিত নজরদারিতে রাখেন। ঠাকুরগাঁওয়ে হাউজি ও লটারি খেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে হাউজি খেলা ও পৌর মিলনায়তন চত্বরে লটারি খেলায় অংশ নিচ্ছে এসএসসি পরীক্ষার্থী সহ সব বয়সী মানুষ। অবিলম্বে এসব জুয়া খেলা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী তরুণ দত্ত হত্যার প্রতিবাদে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। বেলা ১১টার দিকে মহাসড়কের হাই স্কুল মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা ব্যবসায়ী তরুণ দত্ত হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত ৮ ফেব্রুয়ারি শহরের বর্ধনকুঠি এলাকার একটি ডোবা থেকে ব্যবসায়ী তরুণ দত্তের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে ঘোষণার দাবি জানান। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খবর। প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। তাই সেমিফাইনালের আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিরাজ শান্তরা। চাপমুক্ত থেকে খেলতে চায় ইয়াং টাইগাররা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ। সকাল ১০টা থেকে শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমিক গ্রাউন্ডে অনুশীলন শুরু করে মিরাজ বাহিনী। প্রায় ২ ঘন্টা অনুশীলনে নিজেদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেয় স্বাগতিকরা। তবে কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে ব্যাটিংয়ের শুরুটা ভালো না হওয়ায় কিছুটা চিন্তিত দল। সেই সঙ্গে ক্যারিবীয় যুবাদের পেস অ্যাটাক সামলানোর জন্য অনুশীলনে ব্যাটিং নিয়ে বিশেষ মনোযোগী ছিলেন ব্যাটসম্যানরা। এছাড়া প্রতিপক্ষকে স্পিন অ্যাটাকে ঘায়েল করতে স্পিন বোলিং নিয়েও কাজ করেন স্পিনাররা। অনুশীলনের পর সংবাদ সম্মেলনে কোচ মিজানুর রহমান বাবুল বলেন, প্রতিপক্ষ সম্পর্কে ভালো ধারণা থাকায় ইতিবাচক ফলাফলের বিষয়ে আত্মবিশ্বাসী তার শিষ্যরা। এসএ গেমসের খবর। মাবিয়া আর শিলার পর এসএ গেমসের আসর থেকে বাংলাদেশকে চতুর্থ স্বর্ণ উপহার দিলেন শাকিল আহমেদ। আসরের ষষ্ঠ দিনে ৫০ মিটার ফ্রি পিস্তলে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শুটার শাকিল। শুটিংয়ে পুরুষদের একক ইভেন্টে ৫০ মিটার ফ্রি পিস্তলে ভারতীয় প্রতিপক্ষ ওম প্রকাশকে পেছনে ফেলে ১৮৭.৬ স্কোর করে স্বর্ণ জিতে নেন শাকিল। এছাড়া পুরুষদের দলগত ইভেন্ট ৫০ মিটার পিস্তলে ব্রোঞ্জ পায় বাংলাদেশ। এই দলেও ছিলেন স্বর্ণজয়ী শাকিল। এদিকে পুরুষদের পাশাপাশি সাফল্য এসেছে নারীদের ইভেন্ট থেকেও। নারীদের দলগত ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেল এবং ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মেয়েরা।
সবসময় চিন্তা করেছি ভালো শটটা করার এবং আস্তে 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 স্কোরটাকে এবং পয়েন্টকে সামনে নিয়ে এক পর্যায়ে তাদেরকে পিছনে ফেলে গেছি আর কি, এভাবে এই গোলটা পাওয়া। এতে গেমসে আমার প্রথমই গেমস, আর এটাই ফ্রি পিস্তলে মূলত, বাইরে আমার এটাই প্রথম পদক। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্ষমতার পরিবর্তন হলেও উন্নয়ন ও গবেষণা কাজ যেন বন্ধ না হয় সেই ব্যবস্থাই করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। চাঁদপুরে এবছর নতুন 31টি প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু। শিক্ষার সুযোগ পাচ্ছে শতাধিক গ্রামের কয়েক হাজার শিশু। বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। দুর্গন্ধ থেকে মুক্তি পেতে বর্জ্য সংরক্ষণে করা হচ্ছে 4টি বিশেষ ভবন। বাংলাদেশে প্রতি বছর প্রায় 12,000 নারী আক্রান্ত হচ্ছেন জরায়ু মুখ ক্যান্সারে, মারা যান 6,500। অসচেতনতায় বাড়ছে রোগের ভয়াবহতা। এবং দক্ষিণ এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিয়ে 50 মিটার ফ্রি পিস্তলে সোনা জয় করলেন শাকিল আহমেদ। দেশের হয়ে এটি 4র্থ স্বর্ণ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *ASN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন।